আসসালামু আলাইকুম। খুবই স্পর্শকাতর বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের 25 জন বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তাকে যখন আদালত পর্যন্ত টেনে নিয়েছে ইউনূস সরকার, সারা দেশে টানটান উত্তেজনা, এটা নিয়ে সাংঘাতিক রকম হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই যে গুম খুনের সাথে তারা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা করলো কে? ইউনূসের লোকজন, ইউনূসের খাস লোকজন মামলা করলো। তারা সবই হয় জামাত বেল্টের অথবা ইসলামী ছাত্র শিবির বেল্টের। এই বেল্টের লোকজন তারা গিয়ে সাবেক সেনা কর্মকর্তা, এবং এমন একটা বাংলাদেশে ইমেজ দাঁড় করালো যে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের আদালতের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। যাই হোক, কোনোরকম মানির মান আল্লাহ রাখে, কোনোভাবে বিশেষ ব্যবস্থার মাধ্যমে এবং ক্যান্টনমেন্টের ভেতরে সাবজেল ঘোষণা করে সেইখানে তাদেরকে রেখে একটা কোনো রকম অন্তত দেশে বিশৃঙ্খল পরিস্থিতি, সংঘাত, সংঘর্ষ এইসবের মধ্যে থেকে মুক্ত রেখে, এবং আমি এখানে বলবো যে ইউনূস সরকারের যেই বাজে ইচ্ছা ছিল, যে বাজে টার্গেট ছিল, সেইখানে যে কোনোভাবেই হোক বাংলাদেশের দায়িত্বশীল সংস্থাগুলো তারা কাজ করে এটাকে একটা পর্যায়ে তখন সমাধান দিয়েছিল। কিন্তু একটা নির্বাচিত সরকার বাংলাদেশে এসছে, এই নির্বাচিত সরকার এই যে সাবেক সেনা কর্মকর্তাদের বিষয়টি, তো সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিষয়টি, এটি তো খুবই স্পর্শকাতর। আমরা একজন সেনা কর্মকর্তার উদাহরণে শুধু বলবো যে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা যা পড়েছি, যে এই জীবনে কোনোদিন অন্যায় করেন নাই, কোনো অন্যায় অপরাধ গুম খুন তো দূরের কথা, তারপরে এই মানুষটিকে ফাঁসানো হয়েছে রেবে থাকার কারণে। এরকম বহু নজির আছে। এবং এই ডক্টর ইউনূস কোন উদ্দেশ্যে, কোনো আন্তর্জাতিক স্বার্থের জন্য তাকে যারা বসিয়েছিলেন তাদের স্বার্থে, নাকি ভিন্ন কোনো উদ্দেশ্যে এই মামলাটাকে একটা এমন সিচুয়েশন দাঁড় করেছে, এবং দেশের মানুষের সেন্টিমেন্ট তখন পর্যন্ত, যে দেশে তো একটাই ছোট্ট ভরসা ছিল, ধরেন সেনাবাহিনীর কাছে প্রতিকার পাওয়া যেত আর না যেত ডক্টর ইউনূস আমলে, তারপরে মানুষ তাকিয়ে থাকতো, সেনাবাহিনী আসুক, সেনাবাহিনী আসলে হয়তো আমি বেঁচে যাবো ওই যাত্রায়, এরকম একটা ধারণা মানুষের মধ্যে ছিল। সেই ধারণার কারণে এই ঘটনাটি, ডক্টর ইউনূস যে ঘটনাটি ঘটিয়েছিল, এই ঘটনাটি সেনাবাহিনীর প্রতি মানুষের আরও বেশি ইমোশনাল এবং তাদের প্রতি সেন্টিমেন্টাল করে তোলে, এবং এটা সাধারণ মানুষ খুব ইজিভাবে নিচ্ছিল। এটা মনেই হচ্ছিল যে ইউনূস সরকার তার একটা কোনো জেদ পেয়ে বসছে, তার কোনো একটা ইগো পেয়ে বসছে, অথবা তার ওই যে যারা তাকে নিয়োগকর্তা বলেন, এই বৈষম্য বিরোধীরা তথা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বা তাদের যারা গ্রুপ আছে আন্তর্জাতিকভাবে মেনটেন করে, এদেরকে খুশি করার জন্য ইউনূস সরকার পণ করে বসছিল। এবার একটা কাণ্ড আমরা করে দেখিয়ে দিব। আমাদের সামনে একটা খবর আছে, সেই খবরে বলা হচ্ছে সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচার দাবি। গুম খুন সহ জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে সেনা কর্মকর্তাদের মামলাগুলোর পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তাদের পক্ষে আইনজীবী ABM হামিদুল মিসবাহ। একই সঙ্গে তিনি এসব কর্মকর্তার বিচার সেনা আইনের আওতায় করার আহ্বান জানান। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই দাবি জানান। হামিদুল্লাহ মিসবাহ বলেন, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বর্তমানে ট্রাইব্যুনালে 3টি মামলা চলমান রয়েছে। এসব মামলায় চাকুরিরত 15 জন সেনা কর্মকর্তা গ্রেফতার আছেন। চাকুরিরত, যেটা বাংলাদেশে এর আগে শোনা যায়নি। সেনা কর্মকর্তাদের জন্য মিলিটারি ল আছে, সেখানে সেনাবাহিনীর ট্রাইব্যুনাল হয়, বহু বিচার হয়েছে, বাংলাদেশের ইতিহাসে বহু নজির আছে। তিনি দাবি করেন, ওই যে সেনা কর্মকর্তাদের পক্ষের যে আইনজীবী হামিদুল মিসবাহ, তিনি দাবি করেন চলমান 3টি মামলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধিক্ষেত্রের মধ্যে পড়ে না। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এটার আওতায় পড়ে না, অনেক বিতর্ক আছে এটা নিয়ে। এই সেনা কর্মকর্তাদের মামলা তো পড়েই না, আরও অন্যান্য মামলা পড়ে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। তার ভাষ্য, যেহেতু অভিযুক্তরা কর্মরত সেনা কর্মকর্তা ছিলেন, তাই আইন অনুযায়ী এসব অভিযোগ মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে কিনা তা পুনর্বিবেচনা প্রয়োজন। তিনি আরও বলেন, এক্ষেত্রে শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের দিকটি বিবেচনা করলেই হবে না, এখানে সেনা আইনও রয়েছে। যেহেতু তারা কর্মরত সেনা কর্মকর্তা ছিলেন, সেহেতু তাদের বিচার সেনা আইনের আওতায় হওয়া সম্ভব ছিল, এখনও সেই সুযোগ আইনের মধ্যেই রয়েছে। তদন্তের কোনো গাফিলতি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, সেনা আইন বিদ্যমান থাকা সত্ত্বেও ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হয়েছে, যা সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক। তার মতে এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। এই হচ্ছে মেইন পয়েন্ট।
বাংলাদেশের বিবদমান আইন সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর কেউ বিশৃঙ্খলায় জড়িত কিনা এটাও কিন্তু এখনো প্রমাণিত না। কারণ আমরা জানি জুলাই অভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী একটা সময়োচিত অবস্থান নেয়ার কারণে এবং সেনাবাহিনী বাংলাদেশে গুলি ছুঁড়েছে, এটা খুব জোর করে কোনো একটা অংশ প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং করেও যাচ্ছে এখনো। নানানভাবে ভিডিও, কোথাও কোনাকানি থেকে একটা ভিডিও তৈরি করা যায় কিনা, সে কোনো সেনা কর্মকর্তা জুলাইয়ে তার অস্ত্র তাক করে আছেন, সেগুলো থেকে এনে নানান রকম গল্প তৈরি করা হয়। কিন্তু এই জিনিসগুলো এখন ওই সেনা আইনেই যদি হয়ে থাকে, যদি অপরাধ হয়ে থাকে, তাহলে সেনা আইনে সেটা বিচারের পথ আছে, এটাই সিস্টেম। ইউনূস সরকার দেখলো না, এদেরকে তো আমাকে ক্যান্টনমেন্টের বাইরে বের করতে হবে, আমাকে একটু হিম্মত দেখাইতে হবে না, আমি সরকারের প্রধান, আমার একটু ভাবসাব নেওয়ার ব্যাপার আছে না। তাই সে ট্রাইব্যুনালের আইন সংশোধন করলো, সংশোধন করে সে এই সেনা কর্মকর্তাদের সেখান পর্যন্ত টেনে আনলো, সাবেক এবং বর্তমান মিলে 25 জনকে। এটাকেই আইনজীবী বলছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিত। মিসবা বলেন, সেনা কর্মকর্তাদের মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও বলেন, এসব মামলার পুনঃতদন্তের দাবি জানানো হবে। তার মতো অভিযুক্ত 15 সেনা কর্মকর্তা নিজেদের তাগিদে আত্মসমর্পণ করেছেন এবং বিচারের মুখোমুখি হয়েছেন। শুধু একজনকে পাওয়া যায়নি, বাকি সবাই নিজেরা কিন্তু যখনই তাদের ডাক দেওয়া হয়েছে, দেশের যেখান থেকে এসছেন তারা নিজেরা এসে হেডকোয়ার্টারে রিপোর্ট করেছিলেন। এই আইনজীবী বলছেন, তারা চাইলে আত্মসমর্পণ নাও করতে পারতেন, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তারা আদালতে এসছেন। যদি কোনো অপরাধ করে থাকেন তবে নিজ নিজ আইনের আওতায় তাদের ন্যায় বিচার হওয়া উচিত। আমরা তাকিয়ে থাকবো নির্বাচিত জনগণের সরকার, বিএনপি সরকার, তারেক রহমান এবং তার পলিসি কি হয়। ইউনূসের পলিসি ভুল বাজে ছিল বলে, উদ্দেশ্য প্রণোদিত ছিল বলেই তো এই সেনা আইন রেখে তাদেরকে এই ট্রাইব্যুনালে আনা হয়েছে। ফলে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এখন নতুন কোনো মেনুকরণ হতে যাচ্ছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।